দাবি এক, দফা এক। তো আমি এই একটা ছোট্ট এই অডিওতে কিছুটা বাংলা পক্ষের একটা ওই ডোমিসাইল নিয়ে যে একটা আন্দোলন চলছে সেটা এবং কোয়াদ্রাত চলে যাও, গো ব্যাক কোয়াদ্রাত, ইস্ট বেঙ্গলের কোচ, সেটা নিয়ে একটা ছোট্ট একটা কম্বাইন্ড একটা আলোচনা করব। তো প্রথমেই এই ডোমিসাইলটা ব্যাপারটা সেরে নিই। ডোমিসাইল যেটা হচ্ছে, যেটা আমরা জানতে পেরেছি বাংলা পক্ষের সৌজন্যে, যে বাংলার আশপাশের অনেক রাজ্য যেমন বিহার, ইউপি, ঝাড়খণ্ড, এখান থেকে প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে যারা চাকরির প্রত্যাশী, তারা কি করছে, বিভিন্ন যে কেন্দ্রে চাকরি আছে, যেমন ডিফেন্স ফোর্সের যে বিভিন্ন ইউনিট আছে, সেখানে বিভিন্ন রাজ্যভিত্তিক কোটা থাকে। মানে বাংলা থেকে এতগুলো পাবলিককে নেবে, বিহার থেকে নেবে, ইউপি থেকে নেবে। তো বাংলার যে কোটাগুলো আছে, যেটা বেসিক্যালি বাংলা রেসিডেন্ট পাবলিকের জন্য, সেইটাকে হরণ করার চেষ্টা করছে। তো এরা কি করছে, এরা অবশ্যই নিশ্চয়ই অর্থের বিনিময় অন্যায্যভাবে, যেটাকে আমরা ঘুষ বলি, সেইটা দিয়ে বাংলার ডোমিসাইল সার্টিফিকেট বার করছে, যদিও এরা বাংলায় থাকে না। এবং তারপর তারা বাংলার কোটায় চাকরিতে অ্যাপ্লাই করছে। তো এইটা নিয়ে এখন হইচই হচ্ছে। অবশ্যই এটা অনৈতিক কাজ। ধরুন বাংলার জন্য 100টা কোটা রইল চাকরিতে, কেন্দ্রীয় সরকারের কোনো একটা সংস্থায়, এবং সেখান থেকে ধরুন 50টা এইভাবে চুরি হয়ে যাচ্ছে। তো এইটা তো যে একটা এসএসসি যে একটা এক্সাম স্ক্যাম হয়েছিল, যেখানে 1 নাম্বার এদিক ওদিক হেরফেরের জন্য লোকের র্যাঙ্কিং বদলে গিয়েছিল, কি আগে চাকরি পাবে কি পরে পাবে, সেইটা নিয়ে যদি একটা বিশাল একটা লিগ্যাল একটা ইস্যু হতে পারে, তো এইটা অবশ্যই তার চেয়েও বড় ইস্যু। কারণ এখানে নাম্বার হেরফের নয়, পুরো চাকরিটাই চলে যাচ্ছে অন্য রাজ্যের ছেলেদের কাছে, যারা অন্য রাজ্যের রেসিডেন্ট। মানে একদম বেসিক্যালি চুরি কেস। তো এইটা তাহলে ধরবে কে? আচ্ছা, এটা ধরবে কে বলার আগে বলে নিই যে এই যে বিহার, ইউপির এতটা হাহাকার, চাকরির হাহাকার, মানে ছেলেগুলো মুখ দেখেও কষ্ট লাগে। মানে সবাই যে চোর ছ্যাঁচোর তা তো নয়। অনেকেই ধরুন জমি ঘটি বাটি বেচছে, হয়তো টাকা জোগাড় করে একটা ডোমিসাইল সার্টিফিকেট বার করেছে, এবং তারা একটা চাকরি শুধু চাইছে। সেখানেও প্রাণহানির হয়তো আশঙ্কা আছে, মানে ডিফেন্সের চাকরি। তো এরা সবাই চোর তাও নয়, মানে পেটের দায়ে এই কাজটা করছে। কিন্তু বোঝা দরকার যে বিহারের এরকম হাল হলো কেন। দেখুন, স্বাধীনতার পরে, সালটা ঠিক মনে নেই, একটা ফ্রেট ইকুয়ালাইজেশন একটা রুল বেরিয়েছিল, ফ্রেট ইকুয়ালাইজেশন। তার ফলে কি হয়েছিল, সেই রুলটা একদম বিহারের বিপক্ষে গিয়েছিল। কেননা ধরুন বিহার, উড়িষ্যা, এখানে প্রচুর পরিমাণ মেটেরিয়ালস পাওয়া যায়, খনিজ মেটেরিয়ালস বা মিনারেল ওর। এটা ধরুন স্টিল ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। তো এই যে একটা অদ্ভুত একটা একটা আইন আনা হয়েছিল, তার ফলস্বরূপ কী হয়েছিল, আপনি ধরুন বিহার থেকে একটা মিনারেল তুললেন, তুলে আপনি ধরুন সেই মিনারেলটা নিয়ে বাংলায় এলেন, বা আপনি ইউপিতে গেলেন, বা আপনি গুজরাটে গেলেন, বা আপনি মহারাষ্ট্রতে গেলেন, যে ট্রেন ফেয়ারটা বা কার্গো ফেয়ার, আপনি ধরুন মালগাড়িতে মালটা পাঠাবেন, তো এটা একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাট রেট ছিল। মানে আপনি ধরুন বিহারেরই আরেকটা জায়গায় একটা ফ্যাক্টরি করলেন, বা আপনি কেরালাতে একটা ফ্যাক্টরি করলেন, বা আপনি গুজরাটে ফ্যাক্টরি করলেন, বা মুম্বাইতে ফ্যাক্টরি করলেন, বা কলকাতায় ফ্যাক্টরি করলেন, আপনাকে যে টাকাটা দিতে হবে রেল কোম্পানিকে বা রেলওয়ে স্কিম, ভারতীয় রেলকে, এটা একটা ফ্ল্যাট রেট, একই রেট। তো তার ফলস্বরূপ কী হলো, যদিও বিহারে বিশাল পরিমাণে খনিজ পাওয়া যেত, খনিজ পদার্থ, ন্যাচারাল মিনারেল ওর, তো আর কোনো মোটিভেশন রইল না, মানে ফাইন্যান্সিয়াল মোটিভেশন রইল না কোনো কোম্পানির বিহারে কোনো ফ্যাক্টরি করার। সাধারণত সেটাই হয়, যেখানে আপনার যেহেতু একটা ট্রান্সপোর্টেশনটা একটা মেজর ফ্যাক্টর, তো যেখানে ধরুন পাওয়া যাচ্ছে আপনার মেটেরিয়াল, সবাই চায় সে তার আশপাশে ফ্যাক্টরি করতে, যাতে করে কস্ট অফ ট্রান্সপোর্টেশন কম হয়। কিন্তু এই ফ্রেট ইকুয়ালাইজেশন লয়ের ফলে যেটা হলো, সেই মোটিভেশনটা রইল না, এবং বিহারে অবশ্যই তার ফলস্বরূপ কোনো চাকরি তৈরি হলো না। তো বিহারকে উদ্ধার করার দায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নয়, বা বাংলা সরকারের নয়। তো সেইটা কিন্তু কেন্দ্র সরকারকেই করতে হবে, যথাযথ উপায় করতে হবে। এবং এই যে ডোমিসাইল সার্টিফিকেটটা
নিয়ে অনেকে যখন হইচই করছে, অনেকে বলছে যে পুলিশ কেন সার্টিফিকেটগুলো চেক করছে না। দেখুন এইটা তো আর সিনেমার টিকিট নয় যে একটা হলে ঢোকার সময় কোনো সিকিউরিটি লোক দেখবে যে আপনি টিকিটটা কেটেছেন কিনা, ম্যায়নে পেয়ার কিয়া, টিকিটটা কেটেছেন কিনা। এটা পুলিশের দায়িত্বর মধ্যে পড়ে না। এইটা তাহলে কাদের দায়িত্বের মধ্যে পড়ে? খুবই সাধারণ বিষয়। আপনি ধরুন কোনো একটা বেসরকারি চাকরিতে জয়েন করছেন, ধরুন কোনো একটা আইটি কোম্পানিতে জয়েন করছেন, তো আপনি ডকুমেন্টস জমা দেন আপনার, ওরা যা যা চায় সেই ডকুমেন্টগুলো জমা দেওয়ার পর সেই সংস্থা, আইটি কোম্পানি, তারা একটা বিজিভি করায়, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন প্রসেস করায়। সেটা তো আউটসোর্স করে দেয় কোনো একটা এজেন্সিকে দিয়ে। সেই এজেন্সি আপনার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে, এবং যদি দেখে আপনি কোনো ভুয়ো ডকুমেন্ট জমা দিয়েছেন বা কোনো ভুয়ো দাবি করেছেন আপনার সিভিতে, তৎক্ষণাৎ আপনার চাকরিটা চলে যায়, যদি না আপনি যথাযথ কারণ দিয়ে ব্যাখ্যা দিতে পারেন। তো এই ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে, যদিও একটা ডমিসাইল রুল রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরিতে, সেটা ভেরিফাই করা হচ্ছে না, বা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন প্রসেসটা করা হচ্ছে না। এবং ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন প্রসেসের সময় যেই সংস্থায় সেটা করে থাকুক, তারা তখন পুলিশের সাহায্য নেয়। মানে পুলিশ স্টেশন, লোকাল পুলিশ স্টেশন, এদের সাহায্য নিয়ে তার ক্রিমিনাল রেকর্ড আছে কি না, সে কোথায় কোথায় থেকেছে, সেসব তারা ভেরিফাই করে, এবং অনেক ক্ষেত্রে পুলিশের সাহায্য তারা নেয়। তো ব্যাপারটা তাহলে যথাযথভাবে করতে হবে। এবং এটা বোঝা যাচ্ছে যে বিভিন্ন ধরুন কেন্দ্রীয় সরকারের চাকরি বা পশ্চিমবঙ্গ সরকারেরও চাকরি, বাংলা সরকারের চাকরি, যেখানে ডোমিসাইলটা একটা ইম্পর্টেন্ট ইস্যু বা একটা ফ্যাক্টর, সব ক্ষেত্রে তো নয়। সব ক্ষেত্রে মানে কিছু চাকরি থাকে যেখানে ধরুন আপনি ভারতের যেখানেই থাকুন না কেন, রেসিডেন্ট হন না কেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে জব থাকে যেখানে এগুলো একদমই সুনির্দিষ্টভাবে বলা আছে সেই রাজ্যে স্থানীয় বাসিন্দারাই অ্যাপ্লাই করতে পারবে। স্থানীয় মানে এমন নয় যে আপনি ধরুন একটা বাঙালি, আপনি দিল্লিতে জন্মেছেন, দিল্লিতে বড় হয়েছেন, আপনিও কিন্তু এলিজিবল নয় সেক্ষেত্রে। এইটা বাঙালি, বিহারি, ইউপি, গুজরাটি বিষয় না, এটা হচ্ছে রেসিডেন্ট, দুটো আলাদা। জাতিগতভাবে জাতি একটা জিনিস আর রেসিডেন্ট একটা জিনিস। বাংলাতে ধরুন একটা বিহারি জন্মেছে, বড় হয়েছে, সে কিন্তু বেঙ্গল রেসিডেন্ট, সে সেই চাকরিটার জন্য দাবিদার, ন্যায্য দাবিদার। কিন্তু একটা বাঙালি, সে ধরুন গুজরাটে জন্মেছে, বড় হয়েছে, সে কিন্তু বাংলার সেই চাকরিটার জন্য দাবিদার নয়। এবং এটা বিভিন্ন কারণে হয়, কেন কিছু চাকরি স্টেট রেসিডেন্টের জন্য রিজার্ভ থাকে, সেটা একটা আলাদা একটা বিষয়। আমার কথা হচ্ছে বিষয়গুলো এবং ন্যায্য বিষয়, সেগুলো ন্যায্য কারণেই এরকম বিভিন্ন কোটা থাকে, সেটা নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। কিন্তু যেটা বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন প্রসেসটা হচ্ছে না যে কোনো কারণেই হোক। এবার ইস্টবেঙ্গল কোচ কোয়াদ্রাতের ব্যাপারে চলে আসি। কাল থেকে দেখছি কোয়াদ্রাত, দাবি 1, দফা 1, কোয়াদ্রাতের পদত্যাগ, বা গো ব্যাক কার্লোস, গো ব্যাক কার্লেস, এরকম বিভিন্ন দাবি হচ্ছে। খেলার চলাকালীন হয়েছে মাঠে, ভিডিও ফুটেজ দেখেছি। আমি তো এই মুহূর্তে ভারতে নেই। অনেকে যারা পরিচিত মাঠে গেছে তারাও শেয়ার করেছে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে, ভিডিও ফুটেজ রয়েছে। মাঠ খেলা শেষেও দেখলাম বিভিন্ন যে ইউটিউব নিউজ চ্যানেলগুলো আপলোড করেছে ভিডিও, সেখানেও রয়েছে গো ব্যাক কার্লোস। আমার পরিচিত বা পরিচিত নয়, প্রচুর ব্যক্তি দেখছি টুইটারে লিখছে, ফেসবুকে লিখছে যে কার্লোস তোমার পদত্যাগ করতে হবে। দেখুন, কার্লোস তো রাজা নয়, বা কার্লোস প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী নয় যে সে নিজে থেকে পদত্যাগ না করলে তাকে সরানো যাবে না। কার্লোস গভর্নরও নয়, কার্লোস একটা কর্মচারী, তাকে নিতু, ইমামি এরাই নিয়ে এসছে, এবং তার পদত্যাগটা তার হাতেও যেমন আছে, তাকে তার অপসারণটা রয়েছে কিন্তু নিতু, ইমামি এদেরও হাতে। এবার ফ্যানরা কী চাইছে, যে পদত্যাগ করে টাকা পয়সা না নিয়ে চলে যাক। তো আমাদের দেখতে হবে, দেখুন আপনি একটা যদি একটা ন্যায় প্রতিষ্ঠা করতে চান, একটা সুন্দর একটা পরিবেশ প্রতিষ্ঠা করতে চান, সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করতে চান, আপনাকে কিন্তু ব্যাপারটা সুন্দরভাবেই করতে হবে। আপনি বাড়ির জঞ্জাল, আপনি ধরুন বাড়ি পরিষ্কার করবেন, খুব ভালো কথা, আপনি আপনার নিজের বাড়িটাকে সুন্দর করবেন, কিন্তু তা মানেই নয় যে আপনি বাড়ির যত নোংরা আবর্জনা বাড়ি থেকে তুলে দুম করে আপনি রাস্তায় ফেলে দেবেন বা অন্য কারোর বাড়ির ছাদে ফেলে দেবেন। সেটা আপনাকে কিন্তু ভালো করে করতে হবে।
তো এই ক্ষেত্রেও আপনাকে যদি কার্লোসকে সরাতে হয়, ওই উল্টোপাল্টা কাজ করলে হবে না। দাবি এক, দফা এক, মোমবাতি নিয়ে এইগুলো করলে হবে না। আপনাকে দেখতে হবে যে ওর কন্ট্রাক্টে আপনি কী সই করেছেন। যদি আপনার কোনো টার্মিনেশন ক্লজ না থাকে, যদি ব্যাপারটা মানে এরকম না থাকে যে 3 মাসে টাকা দিতে হবে বা 6 মাসে টাকা দিতে হবে, যদি এরকম কোনো সেভারেন্স প্যাকেজ না থাকে, টার্মিনেশন প্যাকেজ, তাহলে একটাই উপায় যে ওর যত বাকি দিনের যত মাসের ওর সঙ্গে যে চুক্তি আছে সেই অনুযায়ী টাকাও আপনাকে দিতে হবে। এবার ও যদি নিজে থেকে রাজি হয়, ধরুন ওরও মনে হতে পারে ঠিক আছে আমি ওটা কিছুটা কমাবো, 80% নেব, 70% নেব, কেননা ওকে তো সেক্ষেত্রে ভারতে থাকতে হবে না, ও চাইলে অন্য কোনো কাজ খুঁজতে পারে। দেখুন প্রথমত এই ধরনের ক্ষেত্রে কারো যদি একটা টার্মিনেশন ক্লজ নাও থাকে, একটা কোচ সাধারণত মেনে নেয়। দেখছি যে তার কিছুই হচ্ছে না ক্লাবে, ফ্যানরা বিরুদ্ধে চলে গেছে। তো সেক্ষেত্রে অনেকেই তখন একটা মোটামুটি একটা রিজনেবল সেভারেন্স প্যাকেজে রাজি হয়ে যায়। কিন্তু কোয়াদ্রাতের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কোয়াদ্রা চট করে কোচের চাকরি আর পাবে না। ওই নিতু ইমামির মতন লোকজনই ওকে ভুল করে আনতে পারে, কেননা গোটা ওর প্রফেশনাল কেরিয়ারে ও শুধু দুবারই জীবনে হেড কোচ হয়েছে। এক হচ্ছে বেঙ্গালুরু এফসিতে, সেই ক্ষেত্রে ভুল করে হয়েছিল একটা অ্যাক্সিডেন্টালি। আর দ্বিতীয়ত এই নিতু ইমামির মতন লোকরা আছে বলে একে নিয়েছিল। এইটি হচ্ছে দুটো গোটা কেরিয়ারে। তো আপনি বুঝতে পারছেন ওর জীবনে থার্ড টাইম অ্যাসাইনমেন্ট পাওয়ার চান্স খুবই কম, সেটাও নিজেও জানে। সেক্ষেত্রে ও চট করে রাজি নাও হতে পারে ইস্তফা দেওয়ার। সেক্ষেত্রে আপনাকেই ওকে হয় টার্মিনেট করতে হবে, হয় পুরো টাকা দিয়ে করতে হবে, নয়তো ও যদি রাজি হয় কিছুটা কমিয়ে করতে হবে। কিন্তু ব্যাপারটা সুন্দরভাবে করতে হবে, ন্যায্যভাবে করতে হবে। ওই ছ্যাবলামি করলে হবে না। মানে আপনি ছ্যাবলামি করে আবার একটা সুন্দর কিছু প্রতিষ্ঠা করতে পারবেন না। ওই এক ছ্যাবলাকে সরিয়ে আরেক ছ্যাবলাকে, যেমন এখন অনেক ইউটিউব চ্যানেল আছে, তারা বলছে কোয়াদ্রাতকে সরিয়ে বিনো কেন। এইসব ইউটিউব চ্যানেলে কিন্তু এককালে আপনাদেরকে ভুলভাল বলেছিল কোয়াদ্রাত দারুণ, কোয়াদ্রাত ম্যাজিশিয়ান, কোয়াদ্রাত প্রফেসর। এই ইউটিউব চ্যানেলরাই পেটের দায়েরা বিভিন্ন এজেন্টের সাথে কাজ করে, ভুলভাল প্লেয়ারকে এরা প্রমোট করায়। এদের জন্য শুভেন্দু মান্ডি খেলা ছেড়ে দিয়েছে। এরা এখন আবার চাকু মান্ডি করছে, মানে এক মান্ডি হলো না আরেক মান্ডি নিয়ে চলে এলো। চাকু মান্ডি খেলাটা খুব একটা ভালো নয়, তার অনেক টেকনিক্যাল ত্রুটি আছে, ভীষণ স্লো, খেলা বোঝে না। কিন্তু এর সাথে বোধহয় কোনো সেটিং আছে হয়তো এজেন্ট এবং ইউটিউবারদের। তো এর দেখেই খুব প্রশংসা করে। এবার এখন হীরাকে নিয়ে পড়েছে যে তার কোমর এত ভারী হয়ে গেছে, মানে হাফ লাইনে ওপরে উঠলে নিচে নামতে পারে না। এখন হীরা এরকম একটা ব্যাপার, মানে যার মাধ্যমে কিছু কামানো যায় ব্যাপারটা। এমন নয় যে মালায়ালি হতে হবে, কেরালার হতে হবে। যদি খাজা কিছু বাঙালি থাকে, যতক্ষণ তার এজেন্ট কিছু একটা আপনাকে একটা মানে আশ্বাস দিল যে ভাই একে যদি প্রমোট করিয়ে দেওয়া তো একটুখানি তোমাকে গুরু বাতাসা দেবো, এটা তার হয়ে কিন্তু লাফালাফি করবে। এখন এরা আবার বিনো বিনো করছে। আমি আগেও বলেছি যে বিনো এবং কোয়াদ্রাত দুজনকেই সরানো দরকার। আর পরিষ্কার করে আপনাকে সুন্দরভাবে আবার জীবনটা শুরু করতে হবে। তো এই বলার ছিল যে আপনাকে যদি আপনার বাড়িটাকে পরিষ্কার করতে হয়, সেটা আপনাকে পরিষ্কার মন নিয়ে সুন্দরভাবে করতে হবে। এমন নয় আপনার বাড়ির আবর্জনা তুলে কোথাও দুম করে অন্য কারোর বাড়িতে ফেলে দিলেন। সকলে ভালো থাকবেন।